সবাইকে বিজয়গাথার অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক, এবং আছেন খালিদ মাহমুদ চৌধুরী, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আপনাদের সাথে আছি আপনাদের সঞ্চালক আফসানা কিশোর লোচন। আমাদের আজকের শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বাংলাদেশের ভবিষ্যৎ কি। আপনারা জানেন আমাদের শিরোনাম যাই থাকুক, আমরা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের তা নিয়ে সর্বদা আলোচনা করে থাকি। খালিদ মাহমুদ ভাই এবং এমদাদ ভাই, আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। খালিদ মাহমুদ ভাই, আমরা তো 5ই আগস্টের পর থেকে এক ধরনের রাজনৈতিক পট পরিবর্তন দেখতে পেয়েছি এবং রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে বিরাজ করছে, আমরা যেটা দেখছি। এই মুহূর্তে আপনার এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চাচ্ছেন? বাংলাদেশ যে পথে যাচ্ছে বা বাংলাদেশ যে পথে আছে, সেটা আমাদের জন্য কতটুকু আশঙ্কার বিষয় আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে যারা যারা সংশ্লিষ্ট আছেন সকলের প্রতি। সেটা যে দেখেন 5ই আগস্টের যে ঘটনাটা হয়েছে, এটা হচ্ছে টোটালি একটা কনস্পিরেসি। আমরা তো এখন দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। সবচেয়ে যেটা বড় কথা, সব থেকে আগে যে আঘাতটা এসেছে আমাদের 5ই আগস্টের এই ঘটনার প্রবাহে, সেটা হচ্ছে আমাদের যে অস্তিত্ব, মুক্তিযুদ্ধ, সেটার উপরে প্রথম আঘাত করা হয়েছে। আমাদের যে এই যে জাতিরাষ্ট্রের যে রূপকার, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার উপরে আঘাত করা হয়েছে। তাকে যেভাবে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে, তো এটার মধ্য দিয়ে বোঝা যায় যে জাতিরাষ্ট্র যেটা 71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে সৃষ্টি হয়েছিল, এই ষড়যন্ত্রের মূল প্রতিপক্ষ হচ্ছে এটাই। এবং আমাদের যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অসাম্প্রদায়িক চেতনা যে লালন করেছিলাম আমরা, বা পরবর্তীতে বাংলাদেশের মানুষ রণ করে, সেটার উপরে আঘাত করা হয়েছে। তো কাজে এটা বাংলাদেশের জন্য অসম্ভব ভয়ঙ্কর। আমরা যদি 75-এ 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা করার পরবর্তী যদি মানে ঘটনা প্রবাহ বা রাজনীতিগুলো দেখি, দেশ পরিচালনা দেখি, এই যে রেজিম, এই রেজিমেরই কিন্তু একটা ধারা ছিল তখন সেই সময়, জিয়া এরশাদ, খালেদা জিয়া, কিন্তু তারা কিন্তু এই দেশকে এগিয়ে নিতে পারেনি। আমরা যেটা বলি যে একটা দেশের যে মুক্তিযুদ্ধ যে সঠিক ধারায় যদি না থাকে, সেই দেশ অন্ধকারে যায়। আমরা দেখতে পেয়েছি যে এই মুক্তিযুদ্ধকে অসাম্প্রদায়িক চেতনা এবং বঙ্গবন্ধুর যে চিন্তা ভাবনা বা মুক্তিযুদ্ধের মধ্য থেকে যে পাওয়া, এই বিষয়গুলোকে যখন বাংলাদেশ ধারণ করেছে, বাংলাদেশ যখন এগুলোকে নিয়ে সামনে এগিয়ে গেছে, তখনই কিন্তু বাংলাদেশ একটা সম্মানের জায়গায় গেছে। তো কাজেই আপনি যে বলছেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশে যেটা হচ্ছে, এটা বাংলাদেশ অন্ধকার থেকে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তো এই ধারা যদি চলতে থাকে, তো বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা আমরা 71 সালে পেয়েছিলাম, এর অস্তিত্বই বিপন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ খালিদ ভাই। আমি একটু এমদাদ ভাইয়ের কাছে যাইতে চাচ্ছিলাম। এমদাদ ভাই, আমরা যখন এই অনুষ্ঠান করছি, আমার এখানে সকাল হলো, আমি সকালবেলা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনী একটা প্রেস ব্রিফিং করেছে। সেখানে আমরা যেটা জানি যে এমদাদ ভাই, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের যে কয়েকটি ধাপ আছে তার মধ্যে তো সেনাবাহিনী অন্যতম। এই যে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ভূত পরিস্থিতিতে একটা প্রেস ব্রিফিং করলো এবং তাদের বিভিন্ন জিনিসপত্র তুলে ধরলো, সেটার ব্যাখ্যা যদি আপনি জনসাধারণের জন্য একটু তাদের বুঝার উপযোগী করে দিতেন, তাহলে আমিও সাধারণ জনগণ হিসেবে উপকৃত হতাম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এমদাদ ভাই। ধন্যবাদ। আসলে আমি মনে করেছিলাম খালেদ ভাইয়ের যে উত্তর বা যে প্রশ্ন করেছিলেন সেটা রেশ ধরে আমিও কিছু আলোচনা করব। প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু আপনি একেবারেই ভিন্ন প্রেক্ষাপটে নিয়ে গেছেন এখন, যে সামরিক বাহিনী অর্থাৎ সেনা সদর দপ্তরে আজকে যেই প্রেস ব্রিফিংটা হয়েছে সেটা সম্বন্ধে, সেখানে একদম এটা অস্বাভাবিক কোনো প্রেস ব্রিফিং না। সেখানে কি দেশের অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে তারা কি কি উদ্ধার করেছেন, কি ধরেছেন, কারে ধরেছে, কতজন ধরেছেন, এগুলি ব্রিফ করেছেন। একই সাথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাননীয় সেনাপ্রধান যে কথাগুলি বলেছেন
যে করিডোরের বিষয়ে, সেটা আবার তারা পুনর্নিশ্চিত করেছেন যে দেশের সার্বভৌমত্ব, দেশের সেখানে যদি দেশের জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরি হয় এরকম কোনো পদক্ষেপে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। তারপরে আপনার মিয়ানমার বাংলাদেশ বর্ডারে যে কিছু সশস্ত্র গ্রুপের চলাচল, সেগুলোর ব্যাপারেও তারা ব্যাখ্যা দিয়েছেন। একই সাথে পুশব্যাকের ব্যাপারেও কথা বলেছেন, এবং লালমনিরহাট বিমান ঘাঁটি যেটা আছে সেটা ব্যবহারের বিষয়েও কিছু কিছু মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন ছিল যে সেটা অন্য চায়না কি ব্যবহার করবে কিনা, এসবের ব্যাপারে তারা ব্যাখ্যা ক্লিয়ার করেছেন যে সেটা করা হচ্ছে না। এগুলি ব্যাখ্যা দিয়েছেন মূলত। আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে এই বর্তমান যে অন্তর্বর্তী সরকারের একটা বিরাট, আমি বলবো যেটা বিপুল ব্যর্থতা, এই কথাটা হয়তো আরো পরে আসতাম, সেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা সরকার হতে গিয়ে কিছু কিছু মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে একটা ছেলে খেলার প্রবণতা, সেনাবাহিনী প্রধানকে নিয়ে মন্তব্য, সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য, সেনানিবাস ঘুরিয়ে দেওয়ার মতো দুঃসাহস, এসব কথাবার্তা যেগুলো বলেছেন সেগুলোর ব্যাপারে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন, এবং সেনাবাহিনী যে এখানে পারস্পরিক কোনো মুখোমুখি দ্বন্দ্বের মধ্যে রাজি নাই যেতে, সেগুলো ব্যাখ্যা করেছেন। এইসব জিনিসগুলো সেখানে ছিল। বাট কথা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার একটা দেশের মূল যেটা সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রতীক, তাদেরকে মুখোমুখি করার মতো একটা অবস্থানে নিয়ে গিয়েছেন। কারণ আপনি যদি ইফ ইউ রিমেম্বার, সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে 21শে মে উনি বক্তব্য রেখেছেন। সেখানে কিছু মৌলিক বিষয় নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতার বিষয় সেখানে আসছিল। একটা হচ্ছে করিডোরটা নিয়ে বাংলাদেশের জন্য এটা অনেকদিন আগের থেকে আমাদের আগের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে, তিনি এক সময়ে বলেছিলেন, এবং সেটা মিডিয়াতে এনে নিয়ে আসছিলেন, যে এখানে একটা শক্তি, বৃহৎ শক্তির লোকজন ওনার উপর প্রেশার ক্রিয়েট করছেন, যে ক্রিশ্চিয়ান স্টেট, হোয়াইট ক্রিশ্চিয়ান স্টেট কথাটা বলেছিলেন মিডিয়াতে। সেখানে সেটা এস্টাবলিশ করার জন্য সহায়তা, উনি সেটাকে অস্বীকৃতি জানিয়েছেন, এমনকি ওনার উপর থ্রেট আসছিল, সেগুলো আসছিল। একইভাবে এখন যখন আসছে এই যে করিডোর, হঠাৎ করে চলে আসলো করিডোর, এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন থেকে আলাপ আলোচনা হচ্ছিল, কিন্তু সেটা নিয়ে সরকার কোনো অবস্থান ব্যাখ্যা করছিল না। বাট এপ্রিলের আপনার 21 তারিখে সম্ভবত বর্তমান যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি হঠাৎ করে সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, যখন প্রশ্নের উত্তরে বলা হলো যে একটা সম্মত সিদ্ধান্ত হয়েছে করিডোর দেওয়ার, কয়েকটা শর্ত সেটা পরিপূর্ণ হলেই করিডোর। তারপর দিনে এটা নিয়ে যখন হই হই রই রই হয়ে গেল, চারিদিকে হইচই পড়ে গেল, তারপর দিনে এই যে প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি, উনি বললেন যে না, এই ধরনের কিছু হয়নি, উনি ওটার মধ্যে একদম পানি ঢেলে দিলেন। এরপরেই আবার দেখা গেল ডক্টর খলিল, বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে করা হয়েছে, উনি আবার প্রথম আলোতে বিরাট একটা সাক্ষাৎকার দিয়ে এটাকে জাস্টিফাই করতে গেলেন, অকাট্য যুক্তি তুলে ধরতে গেলেন। এই সবের প্রেক্ষাপটে সেনাপ্রধান 21শে মে উনি স্পষ্ট করে কিছু কথা বলেছেন, যেমন সেনাবাহিনীতে যখন খুব একটা ইয়েশ্বরে কথা বলা হয়, তখন ব্লাডি শব্দটা, নো ব্লাডি করিডোর হবে না, স্পষ্ট করেছেন, যেখানে আমরা এইসব ঝুঁকিতে। আর দ্বিতীয়ত চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছেন, বন্দর তড়িঘড়ি করছিল, বন্দরকে অন্য বিদেশিদের হাতে দেওয়ার। খালেদ ভাই তো এখানে আছেন, উনি বন্দর মন্ত্রী ছিলেন। বন্দরের ব্যাপারে তারা খুব দ্রুত, কারণ বন্দরে বারবার প্রেস সচিব, যদিও এটা ওনার এরিয়া অফ রেসপন্সিবিলিটি নয়, উনি আসা যাওয়া শুরু করলেন, আশিক আসলেন, এই যে বর্তমান বোর্ড অফ ইনভেস্টমেন্টের যে চেয়ারম্যান। তো ওনারা এইসব ব্যাপারে যখন মানুষের মধ্যে কানাঘুষা হচ্ছে, সেনাপ্রধান সেগুলো ব্যাখ্যা করেছেন পরিষ্কার করে, যে এগুলি কোনো ধরনের এটা ধর্তব্যের মধ্যে আনা উচিত নয়, এটা একটা নির্বাচিত সরকারের বিষয়াবলী, এটা এইসব সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। তো এটা বলার পরে তারপরে শুরু হলো বাংলাদেশে কেউ বিভিন্ন ধরনের গুজব রটনা শুরু হলো, পদত্যাগের একটা, বাংলাদেশে এমন একটা অবস্থা চলে আসলো যে সবকিছুর মধ্যে একটা অস্থিতিশীলতা বিরাজমান শুরু হয়ে গেল। আবার ওই যে গতানুগতিক যে এরে ডাকো ওরে ডাকো, এই পার্টিরে ডাকো ওই পার্টিরে ডাকো, আবার আলোচনা আবার আলোচনা আবার আলোচনা। এটা কি ইমরান ভাই একটা সময় ক্ষেপণের টুলস যে আলোচনাটা চলছে? সময় ক্ষেপণের কথাটা বলেছেন, এটা সরি আমি এই কথাটা ভুলে গিয়েছিলাম। সেনাপ্রধান যেটা বলেছিলেন, বাই ডিসেম্বর হ্যাজ টু বি ইলেকশন, হ্যাজ টু বি,
তাহলে এখানে উনি এই কথাটাই সবার মধ্যে অনেকটা একদম কেন উনি এই কথাটা বললেন, কেউ কেউ আবার একটু একটু ছোটখাটো উপদেষ্টা যারা আছেন কেউ একজন ওখান থেকে বললেন যে সেনাপ্রধান রাজনৈতিক ইয়েতে এটা পা রাখার কিছু বিষয় নয়। উনি বলছেন নির্বাচিত হয়ে গেলে, কারণ সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যেতে হবে, এটাই ছিল হয়তো তো ওনার মূল উদ্দেশ্য। তার সমস্ত কিছু ব্যাহত হচ্ছে। সেনাবাহিনী কিন্তু দীর্ঘদিন ধরে তার কাজ নয় যে আইন শৃঙ্খলা রক্ষা, এটা পুলিশের কাজ, এটা অক্সিলারি ফোর্সের কাজ। মেইন স্ট্রাইকিং ফোর্সের কাজ কিন্তু রাস্তাঘাটে ঘুরে ঘুরে, এই আজকে এখানে পোলাপান কতগুলি রাস্তায় বেরোলো তারে সামলানো, সচিবালয়ে মিটিং হচ্ছে ওটাকে সামলানো, ওই যে এনবিআর এর দুবাক হচ্ছে সেখানে সেনাবাহিনী গেছে, রাতের বেলা আনসার গিয়ে সচিবালয়ে ঢুকে পড়লো, হাজার হাজার, কি একটা কারবার। আপনারা তো দেশে নেই, আমরা তো কিসের মধ্যে আছি এটা আমরা জানি, আর উপরওয়ালা জানে। তারপরে ছাত্ররা গেল পরীক্ষা দিব না, ও তোমরা পরীক্ষা দিবা না, আচ্ছা পরীক্ষা দিও না, যাও, এই আমার এখানে দিচ্ছ, ওই হচ্ছে সেই হচ্ছে, কি এইসব কাণ্ডের মধ্যে চলছে। তো সেগুলির জন্য আইন শৃঙ্খলার কথা উনি বলেছেন, আইন শৃঙ্খলার যে অবনতি, এটা যে এখানে ব্যর্থতা সেগুলির কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন, বলছেন কি সংস্কার হচ্ছে আমরা কিছুই জানি না, 10 মাস হয়ে গেছে, 10 মাস হয়ে গেছে কিছুই ভূমিষ্ঠ হলো না। উনি বললেন সেনাবাহিনীর যে যেটা এখানে যে সুপারিশ সেগুলোকে দপ্তব্যের মধ্যে আনা হয়নি। এসব কথাগুলি বলাতেই অনেকেই বেকায়দায় পড়ে গেছেন। কারণ আসল জিনিসগুলো যেগুলি জনমনে ছিল সেই জিনিসগুলো আমার মনে হয় সেনাপ্রধানের বক্তব্যের মাধ্যমে সামনে চলে আসছে। তারপরে আবার এই ডাকি, একদল বলল ওই তিনজনের পদত্যাগ করতে হবে, আরেক দল বলল তাহলে ওই 3 জনের পদত্যাগ করতে হবে, আরেকজন বেরিয়ে বললেন যে উনি পদত্যাগ করার জন্য চিন্তা ভাবনা করছে। এইসব কথাবার্তা বলে মানুষের মধ্যে একেবারেই ইনস্টেবিলিটি, এটার মধ্যে দেশের অর্থনীতি চাপা পড়ে যাচ্ছে, এটার মধ্যে দেশের শিল্পনীতি চাপা পড়ে যাচ্ছে, এদের মধ্যে দেশের বিনিয়োগের কোনো কথা নাই, এর ভিতরে দেশের এমপ্লয়মেন্টের কোনো কথা নেই, জেনারেশনের কোনো কথা নেই, এর ভিতরে কি সংস্কার করবে একটাই করলো আনবিআর মাত্র, সেটা আবার দেখলাম আজকে প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা আবার বাতিল করা হচ্ছে। তো আমরা এরকম একটা হযবরল অবস্থার মধ্যে আজকে যে প্রশ্নটা আপনি করেছিলেন, সেনাবাহিনী তাদের অবস্থান আবার ব্যাখ্যা করার জন্য, পরিষ্কার করার জন্য আজকে একটা প্রেস ব্রিফিং করেছেন। সেই প্রেস ব্রিফিংয়ে ওনাকে বলা হয়েছে যিনি সেনাপ্রধান যেগুলি বলেছেন এটা অফিসারদের উদ্দেশ্যে বলেছেন, এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া বলেছেন, আর এখানে কোনো সংঘর্ষের ব্যাপারে মুখোমুখি অবস্থান নেওয়ার কোনো অবস্থান তিনি বলেন নাই। এই সমস্ত কথাগুলি ওখানে ব্রিফিং এ বলা হয়েছে যতটুকু আমি জানতে পেরেছি। ধন্যবাদ। ভাই আপনাকে দর্শক শ্রোতারা একটা প্রশ্ন করেছে, প্রশ্ন হারিয়ে যায় দেখে আমি আপনাকে এখনই প্রশ্নটা করে ফেলছি। এটার উত্তর আপনিও জানেন আমিও জানি, তবু যেহেতু প্রশ্ন এসেছে আমি বলছি আপনাকে প্রশ্নটা। মেজর এমদাদ স্যারের কাছে প্রশ্ন, সেনাবাহিনী এখনো কেন রাষ্ট্রপতির মাধ্যমে উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করছে না? দেশ শেষ হয়ে গেলে কি করবেন? ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন আমি আরো অনেকগুলো টেলিভিশনে গেছে, অনেকগুলো প্রশ্ন, এগুলি স্ক্রলে তো দেখি যে সেখানে প্রশ্ন আমাদের ইভেন কি যারা অবসরপ্রাপ্ত অনেক অফিসারও কথাবার্তা এই ধরনের কথা তুলেছেন, অনেকে তুলেছেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর। আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে এগুলি মানুষ হয়তো তার অতিষ্ঠ হয়ে যাওয়ার, এসব কাণ্ডকীর্তি যে কথাগুলি আমি এতক্ষণ বললাম, হয়তো এগুলি দেখে মানুষের মধ্যে এরকম একটা প্রশ্ন জাগছে। কারণ মানুষ দেখছে চাঁদাবাজি হচ্ছে, রাস্তাঘাটে এটা হচ্ছে সেটা হচ্ছে, মবক্রেসি একটা নতুন শব্দ চালু হয়ে গেছে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে আগে মবের মূল্য বলতাম, হয়তো আমরা এক সময় মবের মূল্য, মব আর ব আর গর মধ্যে হয়তো আমরাও এক ধরনের হয়ে যাবে। তো এই যে অস্থিরতা মানুষের মধ্যে, আপনার এই যে 234টা হিসাব অনুযায়ী গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তো সেই মানুষগুলো যাদের বাচ্চা কাচ্চা এই যে বছরের মধ্যখানে যা তার চাকরি নাই, সেই গ্রামে ফেরত গেছে, বাচ্চা কাটে কোথায় স্কুলে ভর্তি করাবে, আরেকটা চাকরি কোথায় পাবে, কিভাবে তার সংসার নির্বাহ হচ্ছে, এগুলো হচ্ছে মানবিক এবং অর্থনৈতিক দুর্দশা মানুষের জন্য। তো সেসব দৃষ্টিকোণ থেকে, সেসব প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে মানুষ হয়তো এই ধরনের প্রশ্ন তুলছে। কিন্তু আসলেই কি সেনাবাহিনী দেশ শাসন করার জন্য বা দেশের, এগুলো তো সেনাবাহিনীর মৌল, অতীতে যা হয়েছে সেগুলো আমরা অনেক সময় বলেছি, এগুলি প্রেক্ষাপট তৈরি করা হয়েছে সেনাবাহিনীকে টু ড্র্যাগ ইনটু দ্য পলিটিক্স, টু ড্র্যাগ ইনটু দ্য আনওয়ারেন্টেড, যেটা সেনাবাহিনীর কাজ নয়। সেনাবাহিনীর কাজকে আমরা বিশ্বব্যাপী আমরা শান্তি স্থাপন করছি, সেখানে আমরা উই আর প্রেজ, আমাদের প্রশংসা করা হচ্ছে, কিন্তু আমাদের বিপরীতে আমাদের আবার বলাও হয় তোমরা তোমাদের দেশের মধ্যে এই করেছো সেই করেছো, এই কথাও শুনতে হয়। তো সেনাবাহিনী আননেসেসারি সেই সব জিনিসগুলো কেন দিতে যাবে? যারা এসব কথাবার্তা বলছে তাদেরকে একদম সম্মানের সাথে বলছি, আপনারা এই দাবি করুন, যারা দায়িত্ব নিয়েছেন তারা কেন দায়িত্ব পালন করতে পারছেন না, সেই প্রশ্নগুলি তুলুন আপনারা জোরালো ভাবে।
সেনাবাহিনীকে যদি নেয় তারা তো স্কেপ রুট পেয়ে যাবে, তারা তো বলবে যে ও আমরা তো সবকিছু করে ফেলতাম, সেনাবাহিনী এসে আমাদের সর্বনাশ করে দিচ্ছে, আমরা তো একেবারে সবকিছু করে দিতাম আমাদের এই দেশের জন্য, এই দেশে দুধের নহর বসিয়ে দিতাম, সোনায় মরিয়ে দিতাম, এই কথাগুলি বলার জন্য স্কোপ না পায় সেনাবাহিনী। আসলেই আমি সত্যিকার অর্থে বলি, সেনাবাহিনী কিন্তু কখনো সেনা অফিসারদের, আমাদের তো বন্ধু বান্ধব, আমাদেরও তো ধরেন চলে আসছে, কখনো মন মানসিকতা এভাবে গড়ে উঠছে না। এটা আমার দেশ। আমি এখনো বলি, গতকাল রুমিন ফারহানা একটা কথা বলেছেন, আমি আই ওয়ান্ট টু বরো ফ্রম হার। সে বলছে এই পর্যন্ত এই বাংলাদেশে 54 বছরে যা হয়েছে এটা রাজনৈতিক সরকারের মাধ্যমে হয়েছে। আজকে 18 কোটি মানুষের বাদ কাপড়ের ব্যবস্থা হয়েছে। আজকে আমাদের দেশের অর্থনীতি মিয়ানমার থেকে কালকে দেখলাম তুলনামূলক দ্বিগুণেরও বেশি আমাদের জিডিপি, আমাদের 7% পর্যন্ত আমাদের গ্রোথ ছিল, সেখানে 2% চলে আসছে, 2.5% চলে আসছে ওয়ার্ল্ড ব্যাংকের IMF এর হিসাবে। সেই কথাগুলো আপনারা তোলেন বড় করে মানুষের সামনে। আমার এখন এমপ্লয়মেন্ট জানাচ্ছি, আমার শিল্প উৎপাদন কেন শ্রিঙ্ক করতেছে, 30% শ্রিঙ্ক করছে, শিল্প উৎপাদন ব্যয় বেড়েছে 35%। এগুলো আমার কথা নয়, স্ট্যাটিস্টিক্সের কথা, IMF এর কথা, আমাদের যে 2.5-এ চলে আসতেছে। তো সেই প্রশ্নগুলি সামনে আনা উচিত। সেনাবাহিনী নিচ্ছে না কেন ক্ষমতা, সেই কথাটা বলে অন্যরা যারা দায়িত্ব নিয়েছে পারবো বলে তাদেরকে স্কেপ রুট করে দেওয়ার কোনো কারণ নাই। যারা উচ্চস্বরে উচ্চকণ্ঠে এত কথা বলেছেন তারা এখন কি করেছেন, জাতিকে কি দিচ্ছেন? নাকি সর্বনাশা পথে ঠেলে দিচ্ছেন, ওই করিডোর করে, ওই বন্দর অন্যের হাতে দিয়ে, ওই পার্বত্য চট্টগ্রামকে অরক্ষিত রেখে, ওই দক্ষিণাঞ্চল অরক্ষিত করে দিয়ে? শুড নট বি। সুতরাং এখানে যেনারা প্রশ্ন করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সেনাবাহিনী ইজ দ্য লাস্ট রিসোর্ট। আমরা যেমন ব্যাংকিং ক্ষেত্রে বলি বাংলাদেশ ব্যাংক ইজ দ্য লাস্ট রিসোর্ট অর দ্য ব্যাংকার্স অফ দ্য ব্যাংক। এখন লেন্ডার আপনি অফ যদি দ্য লাস্ট রিসোর্ট, লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, ল্যান্ডার্স অফ দ্য ল্যান্ডার্স অফ দ্য লাস্ট, ল্যান্ডার্স ওটা বললেন খুব খারাপ জিনিস, এটা ল্যান্ডার্স অফ দ্য লাস্ট রিসোর্ট। আপনি যদি এমন অবস্থা সৃষ্টি করেন, এমন কিছু করেন, এমন কিছু হয়ে যায়, এই দেশ, আমি তো সেনাবাহিনী ইউনিফর্ম পরেছি বলে আমি অপরাধ করিনি, এটা আমারও দেশ, এটা আমারও দেশ, আমাদেরও দেশ। এখন কথা হচ্ছে সেই পরিস্থিতি যেন না হয়। যারা পারবে বলছেন, যারা ক্যাপাবল বলছেন, আমরা মনে করছি যারা পারবেন, let them do, let them steer the nation to the objective goals. আপনি যেখান থেকে না গিয়ে আর যদি পিছন দিকে চলে আসতেছেন, ক্রমান্বয়ে শিল্প কারখানা বন্ধ হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, জিডিপি কমে যাচ্ছে, আপনার এটা রিজার্ভ থেকে চলে যাচ্ছে, এটাতে হয় নাই যোগাযোগ, কোনো যোগাযোগ ব্যবস্থার কথা বা এটার কথা সেটার কথা, এগুলি আপনারা তুলে ধরেন, এটা জবাবদিহি করতে বলেন, সেটাই হচ্ছে সবচেয়ে বিফিটিং অ্যান্সার or befitting point for the nation at the moment. খালেদ ভাই, এই যে এমদাদ ভাই বললেন যে দেশের যে ধরনের সংকটগুলো চলছে, বেকারত্বের হার বেড়ে গিয়েছে, জিডিপি কমে গিয়েছে, রিজার্ভ কমে যাচ্ছে, এইসবকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? আমি আপনাকে দলীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা করলাম যে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য কি ধরনের আহ, আহ, কি বলবো, প্রকল্প বলি বা পরিকল্পনা বলি বা চিন্তা ভাবনা বলি, রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আপনাদের কি ধরনের পরিকল্পনা আছে? এটা কি জনসাধারণকে জানানো যায়? কারণ জনসাধারণকে সাথে না নিয়ে তো এগুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো সুযোগ নেই। রাজনৈতিকভাবে যদি মোকাবেলা করতে হয় দেশের এই পরিস্থিতিকে, তাহলে তো আপনাদের কি প্ল্যান সেটা তো জনগণকে জানাতে হবে। আপনাদের রাজনৈতিক পরিকল্পনাটা কি? খালিদ ভাই, আপনি মিউট আছেন, আপনি আনমিউট করবেন। আসলে যেটা বললেন আপনি যে সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে একটা ব্রিফিং করা হয়েছে চলমান পরিস্থিতি নিয়ে, সেই ব্রিফিং এ কিন্তু একটা কথা বলা হয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত এই সরকারকে সেনাবাহিনী অন করে যাবে এবং সহযোগিতা করে যাবে। তো এই সরকার কি করতেছে বলেন আপনি? এই যে আমাদের মেজর এমদাদ যেটা বললেন যে ডক্টর খলিল, এখন আজকে আমি জানলাম যে তার হার্ভার্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করেছেন, এই ধরনের কোনো নথিই নাই। তো ভুয়া একটা পরিচয় দিয়ে তিনি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন। তো সবকিছুই ভুয়া। এর আগে দেখলাম যে বিনিয়োগ সংস্থার যে প্রধান করা হয়েছে তার সব থেকে যোগ্যতা কি, সে 30,000 ফিট উপর থেকে তিনি লাভ দিয়েছেন, এই হচ্ছে যোগ্যতা। এবং সবকিছু হজবরল। এটা আমাদের দেশের মানুষ তো সবই জানতেছে। আপনি যে কথাটা বললেন, আমাদের যে রাজনীতিটা, কারণ মানুষ এখন কেন বলতেছে যে আগে ভালো ছিলাম, শেখ হাসিনাতে আস্থা, কথাটা কেন আসতেছে? কারণ বর্তমান সময়ে তো মানুষ প্রতিটি মুহূর্ত যখন বাজারে যাচ্ছে, সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছে, বা হচ্ছে চলাফেরা করতেছে, বা যে ধরনের
জীবন ব্যবস্থার সঙ্গে যেগুলো জড়িত, সেগুলোর সঙ্গে যখন যুক্ত হচ্ছে, প্রত্যেকটা জিনিসই তো হচ্ছে আপনার একটা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। দেশে কোনো, যে কথাটা বলতে, দেশে কোনো, একটা দেশের সবচেয়ে বড় বিষয় যেটা একটা দেশের হচ্ছে নিরাপত্তা। কোনো নিরাপত্তাই নাই। বোর্ড, আপনি দেখেন পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে আমাদের প্রায় 300 কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির হাতে চলে গেছে। দেখ, আমাদের সঙ্গে, আমাদের মানে এক একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সঙ্গে সম্পর্ক তৈরি, ডিপ্লোম্যাটিক রিলেশন যেটাকে আমরা বলি, যে আমাদের সঙ্গে মায়ানমারের আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, অথচ নিরাপত্তা উপদেষ্টা বলতেছে আরাকান আর্মির সঙ্গে আমাদের কথা হয়েছে। কত বড় ভয়ঙ্কর একটা কথা! এখানে মেজর এমদাদ ভাই আছেন, বলবেন হয়তো ভালো, যে কত বড় ভয়ঙ্কর। মায়ানমার সরকার যদি এখন এই অভিযোগে বাংলাদেশে আক্রমণ করতে পারে, কারণ আপনারা তো সেই দেশের বিদ্রোহীদের সঙ্গে আপনার যোগাযোগ রাখতেছেন। সরকারের একজন দায়িত্বশীল লোক যদি সরকার বলে থাকি, তা এরকম বলতেছেন, তা বাংলাদেশের মানুষ এইসব অপকর্মের জন্য তারা, বাংলাদেশের মানুষ কি এই দিবে, মাসুল দিবে? তো এই ঘটনাগুলো ঘটতেছে, বাংলাদেশের মানুষ জানে। এবং সেই জন্য আপনাকে বলি, গত কয়েকদিন আগে এক জায়গায় বলতেছিলাম যে বাংলাদেশের মানুষ তীর্থের কাকের মতো তাকিয়ে আছে যে শেখ হাসিনা কখন আসবে, তিনি বাংলাদেশে কখন প্রত্যাবর্তন করবেন, এই দিকে তাকায় আছে। সবার নজর এখন আপনার যমুনার দিকে না, সবার নজর এখন দিল্লির দিকে, তিনি কখন রওনা দিবেন এবং সেই মহেন্দ্রক্ষণ কখন হবে। কারণ এই যে রাজনৈতিকভাবে আমরা বাংলাদেশের মানুষ যে বুঝতে পেরেছে, কেন বুঝতে পেরেছে? কারণ আমাদের রাজনীতিটা পরিষ্কার ছিল। ভালো মন্দ যাই হোক না কেন, একটা জিনিস আমাদের উপরে অনেক ধরনের অভিযোগ দেওয়া হয়েছে, যে আমরা আজকে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে, সেই অভিযোগগুলো যে মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম তালিকা দিয়ে দেওয়া হচ্ছে ভর্তির জন্য। তাহলে কোথায় গেল মেধা? যেই কোটা দিয়ে আন্দোলন করলেন আপনি, যে কোটার বিরুদ্ধে, সেই কোটা এখন দেখা হচ্ছে তালিকা দেওয়া হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তালিকা দেওয়া হচ্ছে, স্কুল কলেজে তালিকা দেওয়া হচ্ছে, ভর্তি করা হচ্ছে। চাকরিতে কোনো ধরনের মেধার কোনো স্বাক্ষর নাই, সেখানেও তালিকা দিয়ে চাকরি দেওয়া হচ্ছে। কোথায় গেল? কোথায় গেল? এমদাদ ভাই ভালো কথা বলেছেন যে এই সরকার এত কিছু করবে, দেশ বদলে ফেলবে, দেশকে নহর বয়ে দিবে। আমরা তো যখন শুনলাম যে এই দখলদার বাহিনী যখন আসলো, তখন বললো যে 50 বিলিয়ন বিনিয়োগ আসতেছে। কোথায় কোথায় বিলিয়ন? শেখ হাসিনার নেতৃত্বে যে অর্থনীতি বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই অর্থনীতির উপরে চলতেছে এখনো সেই অর্থনীতির উপর চলতেছে। আজকে দেখেন IMF সঙ্গে যে আমাদের এই সরকারের শেষের দিকে যে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেই টাকা পর্যন্ত ছাড় করাতে পারছে না। এই যে বন্দর ব্যবস্থাপনা, এই ধরনের দখলদার বাহিনীকে কে দায়িত্ব দিয়েছে বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য? এই জন্য বাংলাদেশের একটা মানে সংবিধান অনুযায়ী একটা ইলেক্টেড গভর্নমেন্ট এইসব কাজ করবে। কেন আপনি করতেছেন এইসব কাজ? এই যে বলল যে করিডোর না, এমদাদ ভাই ভালো বলতে পারবে, আমি তো আর সামরিক লোক না। করিডোর না, সেখানে বলছে ত্রাণ সহায়তার জন্য স্পেস দেওয়া হবে। এর মানুষকে এই যে বোকা বানানোর কথা, বোকা তো মানুষ 5ই আগস্ট হয়ে গেছে। এখন তো দেখতে পাচ্ছি যারা বিপ্লবী লাল পতাকা উড়িয়েছিল, তারা এখন একে একে দুঃখ প্রকাশ করতেছে, বলতে স্বপ্ন বিবর্ণ হয়ে গেছে, চূর্ণবিন্ন হয়ে গেছে, আমরা পরাজিত হয়েছি, আমরা ঠকে গেছি। এই যে ঠকবাজ, এটা তো আমরা অনেক আগে থেকে বলছিলাম যে এই যে গ্রামের দারিদ্রতা বিক্রি করে যেই মানুষটা পৃথিবীর দাঁড়ে দাঁড়ে ঘুরে বাংলাদেশের দারিদ্রতা বিক্রি করে আপনার হচ্ছে এই দেশের ব্যবসা বাণিজ্য করেছেন, সেই ব্যবসা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। কোথায় দিয়েছেন? সব উন্নত দেশগুলো, ধনী দেশগুলোতে। এখন দেখেন, যখন সিটি অফ জয় কলকাতাকে ঘিরে একটা সিনেমা হয়েছিল, সেই সময় কলকাতায় আন্দোলন হয়েছিল যে কলকাতার দারিদ্রতা বিক্রি করা হচ্ছে পশ্চিমাদের কাছে। যেই লোকটা বাংলাদেশের দারিদ্রতা বিক্রি করে এই গ্রামীণের নামে, যেই গ্রামীণ ব্যাংক, যেই ব্যাংকটাকে বলা হয়েছিল দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা হবে, সেই জন্য একটা ব্যাংক দেওয়া হয়েছিল। এটা তো একটা প্রজেক্ট ছিল, জিয়াউর রহমানের সময় প্রজেক্টটা শুরু হয়েছিল, পরবর্তীতে এরশাদের সময় এটা ব্যাংকে রূপান্তরিত হয়েছে এবং তাকে সেই ব্যাংকের এমডি করা হয়েছে। এমডি থাকা অবস্থায় তার একটা প্রেস কি বলে ছাপাখানার জন্য তিনি লোন নিয়েছেন, যেটা গ্রামীণ ব্যাংকের যে নীতিমালা অনুযায়ী নিতে পারেন না। এবং সেই গ্রামীণ ফোন দেখেন, পরবর্তী 96 সালে শেখ হাসিনার নেতৃত্বে তিনি গ্রামীণ ফোন নিলেন, যে গ্রামীণ মহিলাদের
যে কর্মসংস্থান তৈরি হবে, সেই গ্রামীণ ফোন তিনি কোথায় নিয়ে গেলেন? এখন কোথায়? টেলিনরের কাছে। এইভাবে তিনি এতগুলা সিস্টার অর্গানাইজেশন করে ব্যবসা বাণিজ্য করেছেন। এবং এখানে আসার পরে যে লেবার কোর্টে তার লেবারের টাকা, শ্রমিকদের টাকা আত্মসাতের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং মামলা হয়েছে, এবং তিনি প্রমাণিত হয়েছেন তিনি অপরাধী, এবং তাকে দোষী সাব্যস্ত করে তার রায় দেওয়া হয়েছে। 666 কোটি টাকার যে ট্যাক্স ফাঁকি, সেগুলো তিনি মকুব করে নিলেন। গ্রামীণ শক্তির নামে পল্লী বিদ্যুতের যে 450 কোটি টাকার মতো যে বিদ্যুৎ বিল বাকি, সেটাও তিনি মকুব করে নিয়েছেন। তিনি তো ব্যবসা করতেছেন, তিনি বাংলাদেশটাকে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এই যে ধোঁকাবাজি, দেশ পরিচালনা এটাকে বলে না। আপনি বিদেশ থেকে 30 বছর 25 বছর আপনি বিদেশে বসবাস করার পরে আপনার যতই দেশপ্রেম থাকুক, যতই আপনি দেশের সঙ্গে এঙ্গেজ থাকেন না কেন, বাস্তবতা এক জিনিস। এমদাদ ভাই বললেন আপনারা তো বিদেশে আছেন, আমরা দেশে আছি, আমরা বুঝতেছি কত ধানে কত চাল। তো বাস্তবতা হচ্ছে এইটাই, যারা 25 বছর 30 বছর 40 বছর যাবৎ বিদেশে আছে, বিভিন্ন ইউনিভার্সিটি সব বিভিন্ন জায়গায় বা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে নিয়ে আসে তিনি দেশ পরিচালনার দায়িত্ব দেন। কোথায় দেশ পরিচালনা হচ্ছে? দেশ কোথায় গেছে? এটা হলো বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মতো গ্রাম থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী আমরা দেশ পরিচালনা করেছি না। আমি তো বন্দর মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম। এই সময় যে বাংলাদেশে বন্দরের যে অগ্রগতি হয়েছে 50 বছরে সেটা হয়েছে। খালিদ ভাই, অনেকে বলছে যে বন্দর যে চুক্তিটা হচ্ছে বা যেটা হচ্ছে না, এটা বিগত সরকারের আমলে এটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার ব্যাপারে। এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করতেন। এটা তো শুনেন, আপনার গ্লোবাল ভিলেজ বিশ্বায়নের যুগে এখানে তো অনেক কিছুই আছে। আমাদের যে বে টার্মিনাল, খালিদ ভাই এটা বোধহয় বে টার্মিনাল নিয়ে ঢাকা শাহজালাল এয়ারপোর্টের যে আপনার যে হ্যান্ডেলিং, এটা তো একটা ব্রিটিশ কোম্পানির কাছে ছিল। তারা আরো বেশি স্কিল, তারা সেটা করেছে, নিরাপত্তার দায়িত্বটা নিয়েছিল। এবং আমাদের যে রেড সি গেটওয়ের সঙ্গে আমরা পতেঙ্গা টার্মিনালের একটা এগ্রিমেন্ট করেছি, এটা তো বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে করা হয়েছে। তো সেই এগ্রিমেন্টটা এখন প্রকাশ করতে পারে তারা, আমরা কি এগ্রিমেন্ট করেছি, তাদের হাতে তো ক্ষমতা আছে। খালিদ ভাই, এই পর্যন্ত একটা চুক্তিও তারা প্রকাশ করেনি। এবং আপনি জানেন চট্টগ্রাম বন্দরটা হচ্ছে কর্ণ নদীর মধ্যে, এটা নদীর মধ্যে বন্দরটা। এখানে টাইডাইয়ের উপরে নির্ভর করে আমরা উঠানামা। একটা জাহাজ যখন ঢুকে তখন জোয়ারে ঢুকে জোয়ারে বের হয়ে আসে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ব্রেক ওয়াটার করে বে টার্মিনাল করলেন, যেটা এমদাদ ভাই বললেন। এই ব্রেক ওয়াটারে বিলিয়ন ইনভেস্ট, সেখানে যে চিটাগং সিঙ্গাপুর পোর্টকে অফার করা হয়েছে, ডিপি ওয়ার্ল্ডকে করা হয়েছে, আদানিকে করা হয়েছে, তারপরে মার্কস লাইন করা হয়েছে। এই ধরনের পৃথিবীর অনেক দেশকে যে যারা বন্দর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত এই ধরনের কম দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের কথাবার্তা চলতেছিল। একটা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল যে বিওটি অথবা পিপিপি মডেলে সেটা হবে, এত বছরের জন্য যেটা হবে। তারপরে এবং বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দরের তার জন্য কিন্তু একটা স্পেস রাখা হয়েছিল, মাল্টিপারপাস যে টার্মিনালটা হবে এটা চট্টগ্রাম বন্দর করবে। তো বন্দর কিভাবে এই টাকাটা কোত্থেকে আসবে, বন্দর আবার আবুধাবি পোর্টের সঙ্গে আলোচনা করছিল যে তারা যদি ইনভেস্ট করে তাহলে যৌথ ব্যবস্থাপনায় তারা এই মাল্টিপারপাস টার্মিনালটা করবে। এবং নিউ বোর্ডিং, আপনি জানেন বাংলাদেশে কোনো ধরনের কোনো টার্মিনাল অপারেটর বলে কোনো কোম্পানি নাই। 17 সালে আমি মন্ত্রী হওয়ার আগে একটা ধারা পরিবর্তন করে একজনকে টার্মিনাল অপারেটর করা হয়েছিল। এখানে বার্থ অপারেটর আছে। আমাদের নিউ বোর্ডিং যে কন্টেনার টার্মিনালটা আছে, এটা 4টা জাহাজ ভিড়তে পারে এবং এখানে কিছু কিছু বার্থ অপারেটর নিয়োগ দেওয়া আছে। কাজেই বাংলাদেশে কোনো কন্টেনার অপারেটরই নাই। সেজন্য এটা ইন্টারন্যাশনাল টেন্ডার করে যদি আমরা বার্থ মানে টার্মিনাল অপারেটর নিয়োগ দিই, তাহলে এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। সেই সময় ডিপি ওয়ার্ল্ড আমাদের কাছে প্রস্তাবনা দিয়েছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম ব্যবসায়ীদের সঙ্গে, শ্রমিকদের সঙ্গে, যারা এখানে স্টেক হোল্ডার আছে, শিপিং লাইন আছে, তাছাড়া অন্যান্য যারা আমদানি রপ্তানি কারক যারা আছেন, সকলের সঙ্গে আমরা একটা আলোচনা, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে একটা আলোচনা করে এটা চূড়ান্ত সিদ্ধান্তে যায়নি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে বন্দর কিন্তু স্বায়ত্তশাসিত, কারণ একটা অথরিটি, এটা একটা নিজস্ব আইনে চলে। এখন যেটা জানতে পারতেছি যে এটা কোনো আইন থাকবে না। বর্তমান দখলদার বাহিনী বলতেছে পৃথিবীর
শ্রেষ্ঠ লোকদেরকে নিয়ে এসে আমরা এখানে বসাই দিব, তারা বন্দর পরিচালনা করবে। কি সুন্দর কথা, কি সুন্দর কথা। দেখেন, এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলেছিল, বারবার বলেছিল, যদি আমি দেশ বিক্রি করি, আমি যদি দেশের এই ধরনের বেনিয়াদেরকে যদি দেশে নিয়ে আসি, তাহলে কিন্তু আমি সারা জীবন ক্ষমতা থাকতে পারবো। আমার শরীরে বঙ্গবন্ধুর রক্ত। বঙ্গবন্ধুর কাছে সেন্ট মার্টিন চাওয়া হয়েছিল, এই উপকূলীয় অঞ্চলে জায়গা চাওয়া হয়েছিল, তিনি কিন্তু দেন নাই। এবং বঙ্গবন্ধুকে তখন কিন্তু অনেক হুমকি দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, আমার অবস্থা যদি চিলির আলেনদের মতো হয়, তাও আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। কিন্তু আলেনদের থেকেও ভয়াবহ পরিণতি বঙ্গবন্ধুর হয়েছিল 15ই আগস্টে। সপরিবারে তিনি জীবন দিয়েছেন এবং তার জীবন নেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের চরিত্র পাল্টে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়বার এই 5ই আগস্টের কনস্পিরেসি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের যে অস্তিত্ব আজকে বিপন্নের মুখে হয়ে যাচ্ছে। শুধু বন্দর না, আমি যে বাঙালি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গান আমি গাইতে পারবো না, এই গান আমি গাইতে পারবো না। খালেদ আমাদের ভাই কথা বললে আমি বাহিনী ইমোশনাল হয়ে যাই। মুক্তিযুদ্ধের নেতৃত্ব বলবেন না, দিয়েছে। আমি দেখা যাবে যে অনুষ্ঠান করতে পারবো না। আমি আর সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, না, এটা এই যে গাইতে আপনার পারবো না পিছনে যখন মানুষ জাতীয় বলে, পতাকা, আপনার আমি পিছনে খুব জাতীয় ইমোশনাল পতাকা হয়ে শোভিত যাই। হচ্ছে, এই জাতীয় হ্যাঁ, পতাকার চরিত্র নাকি পাল্টে দেওয়া হবে। এটা 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 বাংলাদেশের মানুষ, আপনি যেটা বললেন যে আমরা এর বিপরীতে বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করছি এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ আছে। শুধু দখলদার এটা শক্তি দিয়ে তিনি দখল করে আছেন। এই শক্তি যেদিনকে দুর্বল হয়ে যাবে, সরে যাবে পিছন দিক থেকে, সেদিনকে দেখবেন এরা পালানোর পথ পাবে না। ইমরান ভাই, আমি ইমোশন থেকে বের হয়ে আসতে চাই, কারণ ইমোশনাল হলে আমরা মানুষের কাছে তথ্য পৌঁছাতে পারবো না। ইমরান ভাই, আমি দুজনের কথা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। আপনারা দুজন এত ভালো বলছেন যে আমার কথা বলার কোনো সুযোগ নেই সত্যিকার অর্থে। ইমরান ভাই, কুকি চিনেন নাকি? বেশ অনেকগুলো পোশাক তৈরি করার একটা অর্ডার পেয়েছে চট্টগ্রামের একটা গার্মেন্টস, এবং এটা নিয়ে পাওয়া গেছে। আমাদের, হ্যাঁ পাওয়া গেছে, আমাদের সেনাবাহিনী বলেছে যে তারা তদন্ত করছে এবং বিষয়টা তারা খতিয়ে দেখছে। এই ধরনের একটা কাজ কিভাবে হয়ে যেতে পারে ইমরান ভাই? আপনার কি মনে হচ্ছে যে এটা কি তাদের অজ্ঞতা, নাকি তারা শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সেই গার্মেন্টস মালিক এই কাজটা করেছে? এবং এটা কি আমাদেরকে বোঝানোর জন্য যে কুকি চিন খুবই অ্যাক্টিভ আমাদের ভিতরে, সেটা বোঝানোর জন্য এটা ডেলিবারেটলি করা হয়েছে? আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি, তার আগে খালেদ ভাই একদিকে যেমন মুগ্ধতা ছড়িয়েছেন, অন্যদিকে আমাকে খুব বেদনার্ত করেছেন। আসলে মানে যেই কথাগুলি বলছেন উনি, অনেকদিন পরে আসলে কথা বলার লোক তো এখন নাই ধরতে গেলে, আমরা হয়তো দু একজন এখনো বলে যাচ্ছি। যাই হোক, যেটা আপনি কুকিচিনের কথা বলছেন, এটা আমি চাক্ষুষ, যেহেতু আমি চট্টগ্রামে, এটা চট্টগ্রামের এই বায়েজিতে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা তৈরি হয়েছে, অলমোস্ট তৈরি হয়ে ডেলিভারি, বিফোর দ্য ডেলিভারি ইট ইজ আনআর্থেড। এটা ধরা পড়েছে গত 4 দিন আগে। তো আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, কুকি চীনের টোটাল, অর্থাৎ বম জনগোষ্ঠী বা কুকি যাদের আমরা বলি, তারা ম্যাক্সিমাম 11,000 প্লাস মাইনাস তাদের টোটাল জনসংখ্যা। তার মধ্যে বৃদ্ধা আছেন, শিশু আছেন, নারী আছেন, সব মিলিয়ে। আর এখানে ইউনিফর্ম পাওয়া গেছে 30,000-এর মতো, এবং এটা 2 কোটি টাকার মতো পেমেন্ট করেছে যাকে অর্ডার দেওয়া হয়েছে যে গার্মেন্টসে। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কুকি চীন এটা এককভাবে এই অর্ডারটা দেয়নি কুকি চীনের নিজের জন্য, কারণ কুকি চীনের বড়জোর যদি তাদের স্ট্রেংথ থাকে 300, 250, 300, তার মানে হচ্ছে সেই অঞ্চলে যে ভূ রাজনীতি, যেটা আমরা ইশারা ইঙ্গিতে আলাপ আলোচনা করছি, করিডোর নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, সে অঞ্চলে যে ভূ রাজনীতি, সেখানে বড় বড় স্টেক হোল্ডাররা যে সক্রিয়, এটা তার প্রমাণ। কারণ এই ইউনিফর্ম শুধু কুকি চীন না, এটা সন্নিহিত অঞ্চলের জন্য একটা বড়সড় একটা প্ল্যান প্রোগ্রামের মধ্যে আছে। অর্থায়ন হচ্ছে, ইউনিফর্ম ব্যবস্থা করা হচ্ছে, এবং এইসব আমাদের এখানে যেসব নিয়ে আমরা হবে না, বা আমাদের দেশকে যেখানে জড়িত করে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেই সব জিনিসকে একত্র করে দেখলেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এখানে ডিলাইং ট্যাকটিক্স আপনি যেটা বললেন, এসব দেখিয়ে টেকিয়ে দেরি করা, এটা সেটা না। এটা আসলে সত্যিকার অর্থেই কিন্তু ওই অঞ্চলে এই ধরনের কিছু কাজ কারবার চলছে। তো এখন প্রশ্ন আসছে, সেটা গোয়েন্দা নজরদারিতে ডেফিনেটলি আছে,
বা তার আগেই যারা এখানে অর্ডার দিচ্ছে তারা কি নিজেদেরকে কিভাবে এত সেফ মনে করলো, এখানে কিভাবে তারা এতটুকু চলে আসলো, কিভাবে 30,000-এর মতো ইউনিফর্ম রেডি হয়ে গেল, এসব জিনিস হয়তো আজকে অনেকগুলো মিডিয়ার সাথে আমি কথা বলেছি স্পষ্টভাবে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে সে অঞ্চলে সক্রিয় আন্তর্জাতিক বা ভূ রাজনৈতিক যারা প্লেয়ার তারা সক্রিয়। 2 নম্বর হচ্ছে আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তার উপরে এক ধরনের ঝুঁকি কিন্তু এটা দ্বারা স্পষ্ট হয়েছে। এই দুটো জিনিসকেই আমাদের বিবেচনায় নিয়ে আমি জানি না এরা এখনো পর্যন্ত সরকারের এটা কোনো ব্যাখ্যা কিছুই করেন নাই, বরং আজকে যেটা সেনা সদরে যে ব্রিফিং করা হয়েছে সেখানে আমাদের যে ডাইরেক্টর মিলিটারি অপারেশন উনি বলেছেন বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি, আমরা অবশ্যই এটা দেখব কিভাবে এটা কি হচ্ছে না হচ্ছে। হয়তো আমাদের অপেক্ষা করতে হবে, ক্যাচও তুলতে হয়তো আরো বড় বড় সাপ বেরিয়ে আসবে হয়তো এসব থেকে। ইমরান ভাই, আগের প্রোগ্রামে আমরা একটা আলোচনা করছিলাম, সেদিন আলোচনাটা সম্পূর্ণভাবে শেষ করতে পারিনি। 1984 সালের পরে বার্মা থেকে এই প্রথম আর্মি অ্যাটাশেকে প্রত্যাহার করা হয়েছে। আমি না বিষয়টা শুনুন, বুঝতে পারি নাই। আমার মনে হয়েছে যে এমদাদ ভাইয়ের কাছ থেকে একবার শুনতে পারলে আমার না দেখা যেত না যে আমি ধোঁয়াশাটা আমি কেটে গেছে। আমি তো 4.5 বছর মিয়ানমারে ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। ওখানে প্রত্যাহারের যে কাহিনী এটা হুম, হুম, একেবারে এটা গোয়েন্দা কাহিনীকেও হার মানায়, কারণ আমিও তখন খুব একটা ইয়ের মধ্যে ছিলাম, মানে ধরেন এক ধরনের অস্বস্তি যেটা বলে সে হুম, হুম, অস্বস্তিতে। কারণ হুম, আমাদের হুম, ওখানে যিনি ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন উনি আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন, উনি এত অ্যাম্বিশাস হয়ে গিয়েছিলেন একটা স্টেজে, হুম, হুম, হয়তো এটা আরো বৃহত্তর কোনো একটা কিসের ব্যাপারে উনি সেখানে এক ধরনের সামরিক অভ্যুত্থানে যে যারা ইন্টারেস্টেড ছিল তাদের সাথে ওনার একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। হুম, সেজন্য হুম, ওনাকে ওখানে যখন এটা when one of the very ambitious officers came to know it, he divulged the whole thing to the Myanmar authority. তো সেটা আমাকে গল্পচ্ছলে মিয়ানমার জেনারেলরা বহুবার বলেছে, দেখো তোমাদের দেশ থেকে এসে আমাদের এখানে কু করার জন্য এই ধরনের কথাবার্তা। বাট এইবার হয়তো ধরেন এখানে এই যে আমি এটাও বলি, এই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খালেদ ভাই বলেছেন সেটা একটা নন স্টেট অ্যাক্টরের সাথে উনি যোগাযোগ করছেন, এই কথা কখনো বলতে পারে না। ডিপ্লোম্যাটিক এরিয়াতে নর্মসে কখনো কভার করে না, বিকজ স্টিল দ্য নেপিডিওস সভরেনিটি ইজ এস্টাবলিশড ওভার দ্য রাখাইন স্টেট। ইভেন কি আরাকান আর্মিও কখনো বলে নাই যে আমরা একটা স্বাধীন সত্তা এখানে, তারা কিচ্ছুই বলে না, তারা একটা লুজ ফেডারেশনের কথা বলছে। আর আমি আগ বাড়িয়ে যিনি আমার নিরাপত্তা নিশ্চিত করবেন উনি নিরাপত্তা আমাকে ব্যাহত করার জন্য এক ধরনের স্টেটমেন্ট দিয়ে বসে আছে। আমি তাদের সাথে, তাহলে আপনি নেপিডোর সাথে আমাদের অ্যাম্বাসাডার কিভাবে কথা বলবেন? নেপিডো প্রথমেই বলবে তোমার দেশের নিরাপত্তা উপদেষ্টা আমার বিদ্রোহীদের সাথে যোগাযোগ করেছে। তো হোয়ার হি উইল বি, হিজ স্ট্যান্ড উইল বি। এটা একটা কমন সেন্সের। আমি কিন্তু ওনার মতো এত লেখা বই যে খালিদ ভাই বললেন হারবার্ট টারবার্ট ওইগুলি আমার কোনো দরকার নেই। আমার কথা হলো আমার সাধারণ জ্ঞান বলে তুমি আমার বাড়ির ভিতরে এসে আমার ছেলেকে ইন্ধন দিচ্ছ, আমি এসে যখন জানলাম তুমি আমার ছেলেকে আমার বিরুদ্ধে ইন্ধন দিয়েছ, হাউ উইল অ্যাকসেপ্ট ইউ? আমার এখানে তো এমন একটা বিরাট সমস্যা মাথার উপরে আছে, আমার 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গার আমার এখানে আছে। আমি তো গতকালও বলছি আমার একটা লেখাতে, আমি গতকাল এই লেখাটা আমি অনেকের আজকে যে এক অস্থির সময়ে অবিচল বাংলাদেশ সামরিক বাহিনী, আমি হেডিং দিয়েছি, একেবারে নিখাত সত্য কথা এটা বলেছি। কিন্তু সেখানে আমি যদি বললাম, আমি যদি আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা হতাম, আমি প্রথম বলতাম যে চলো রাখাইনে আমরা পিস এস্টাবলিশ করি। সারা বিশ্বব্যাপী আমাদের সুনাম আছে, বাংলাদেশ সেনাবাহিনী শান্তি স্থাপন করছে পৃথিবীর দেশে দেশে, ইভেন মানুষকে যেখানে কঙ্গো আছে সেখানে গিয়েও আমরা পিস এস্টাবলিশ করেছি। তো আমাদেরকে লেটস গিভ আস দ্য রেসপন্সিবিলিটি টু এস্টাবলিশ পিস। এই রাখাইন ফাকাইন সবগুলোকে একত্র করে যেখানে ওই শান্তির বাতাবরণের মাধ্যমে আমরা রোহিঙ্গাদের নিব, তারপর ওখান দিয়ে খাদ্য মাধ্যম। আরেকটা জিনিস আমি এখানে বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে খালেদ ভাই কিন্তু আরো বেশি অ্যাওয়্যার, অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি আমরা এটাতে, আমরা অবশ্যই। সোহেল ভাই, আপনি আপনি স্টুডিও লিভ করবেন। সোহেল ভাই, আপনি স্টুডিওতে ঢুকে গেছেন। কথা শুনে যাচ্ছে মধ্যখানে। হ্যাঁ, এখন যেই কথাটা, এটা হচ্ছে যেহেতু খালেদ ভাই ওই অঞ্চলের টপোগ্রাফি সম্বন্ধে বিকজ নৌমন্ত্রী হিসেবে উনার পুরা জানা আছে, আমি যেহেতু ওই অঞ্চলে ছিলাম আমি প্রতিটা পায়ে পায়ে ওখানে ওই জায়গায় ঘুরেছি। আপনি আমার এদের বাপদাদারা এই চট্টগ্রাম বন্দর থেকে আকিয়াব বন্দরে যেত ব্যবসা বাণিজ্য করতেন ব্রিটিশ আমলে, সেই নৌপথ সেই নৌরুট এখন নৌপথটা এখনো অবারিত।
আপনার এই নারকেলবাড়িয়া বা সেন্ট মার্টিন থেকে শুরু করে আকিয়া বন্দর পর্যন্ত পুরা সমুদ্রপথ খোলা। তোমার যদি অতই কিছু দেওয়া নেওয়া হয় তুমি ওখান দিয়ে করো একটা ল্যান্ডিং স্ট্রিপ করে। বাংলাদেশের শিলকালিকে টার্গেট করে, বাংলাদেশকে টার্গেট করে, বাংলাদেশ সেনাবাহিনীকে সেখানে ইনভলভ করার মধ্যে একটা রিস্কি গেম। আপনি কি করে আশা করেন যে একটা প্যাসেজ যাবে সেখানে একটা স্বাধীন সত্তা তার সভরেন্টির ভিতরে, যখন তার কাছে যে এয়ার অ্যাসেট আছে, আমি গতকালও দেখছি দে আর নট এট পার, দে হ্যাভ মোর ফাইটার এয়ারক্রাফট দেন আস। আপনি যখন সে দেখবে যে উই আর গোয়িং টু স্ট্রেংথেনিং আরাকান আর্মি, মিয়ানমার অথরিটি কি বসে থাকবে? তারা তো অলরেডি নাকি বলেছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে, ইফ ইউ আর গোয়িং টু ডু দিস, ইট ইজ এ জাস্ট ডিক্লারেশন অফ ওয়ার অন আস। তাহলে সেখানে যদি সে আসে বমিং করতে ওই করিডোরের উপরে, হুজ টু রেসপন্ড অ্যান্ড রিপালস ইট? তো আমি এই জন্য তো এই কথাগুলি সেনাপ্রধান পরিষ্কার করে বলছেন, নো করিডোর, আমাদের এখানে কোনো, আমরা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোনো কাজে এটা করবো না। এটা আর ইন্টারিম গভর্নমেন্টের কাজও না, এটা হচ্ছে নির্বাচিত সরকার যা করে সেটা তখন আদেশ দেওয়া হলে তখন দেখা যাবে। যে বাট আপনি যে কথাটা বলছেন যে এখানে যে অবারিত পথ এখানে কিন্তু রয়ে গেছে, আমি সেগুলোকে না গিয়ে সেখান থেকে গিয়ে আবার আরো মজার জিনিস দেখেন, আকিয়া পোর্ট থেকে, যেটা আমি নিজেই গিয়েছি, আই ট্রাভেল ওভার দ্যাট, কালাদান নদী দিয়ে আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন, ইট ইজ বাইপার্কেটেড ল্যামরু নদী, এবং এগুলি সবগুলো কার্গো শিপ চলার মতো ওয়াইড এবং হ্যাভিং দ্য ড্রাফট। আপনি সেখানে গিয়ে তাদের ঘরে ঘরে পৌঁছে যেতে পারবেন যদি আপনি সেই পথ ব্যবহার করতে চান। তো সেগুলোকে আপনি প্রস্তাব না দিয়ে, আমাদের পিস এস্টাবলিশ করা না দিয়ে, আমার রোহিঙ্গা রিপিটেশনের কথা বাদ দিয়ে, আরে ওখানে কি হচ্ছে, ওখানে কি সাহায্য সহযোগিতা, আমার রোহিঙ্গাদের এখানে খাদ্যশস্য অর্ধেক করে দিয়েছে খাদ্য সহায়তা, তাদের কথা না বলে এখন একটা অকাট্য যুক্তি যে ওখান থেকে নাইলে মানুষ আমাদের দেশে চলে আসবে অভাবে পড়লে। কোনো মানুষ তো সেখানে আসে না, এই পর্যন্ত কোনো রিপোর্ট হয় নাই যে আরাকানে কোনো ধরনের খাদ্য অভাব দেখা দিয়েছে। বিরাট একটা দেশ, সেখানে খাদ্যের এটা ভান্ডার বলা হয় তাকে। কিছু কিছু জায়গায় হয়েছে, যুদ্ধের কারণে হয়তো ডিসরাপ্ট হয়েছে, উৎপাদন ব্যাহত হয়েছে, সেটা জাতিসংঘ সেখানে যাক, খাদ্য নিয়ে যাক, সেখানে সিটিও এয়ারপোর্টে গিয়ে তারা ড্রপ করুক, সেখানে নামুক, সেখানে দিয়ে যাক। এখানে আমি আপনাকে এই অ্যাঙ্গেলে নিয়ে আমাকে এই আমার যে চীন স্টেটকে ধরে আরাকান, আপনি জানেন আরাকান আর্মির সদর দপ্তর কোথায়? খালেদ ভাই আমাকে একটু করে বলেছিলেন যে এই ব্যাপারে, আমি এই জন্য হাইলাইট করছি যে আরাকান আর্মির সদর দপ্তর কোথায় জানেন? প্লাটোয়া, চীন স্টেটে। চীন স্টেটের সাথে মিজোরামের একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, আমি এগুলো বলতাম না এখন, সেটার নাম হচ্ছে মার্জার এগ্রিমেন্ট বিটুইন দ্য মিজোরাম এন্ড, যেটা নিয়ে মিয়ানমার এবং চায়না, ইন্ডিয়ার মধ্যে এখন একটা প্রচন্ড একটা হেসেল যাচ্ছে। সাউথ ব্লক অলরেডি আস্কস এক্সপ্লেনেশন ফ্রম লালদোমা, মিজোরামের চিফ মিনিস্টার, হাউ ইউ ডিড ইট, হাউ ইউ ওভার স্টেপ। এটা তোমার সোভারেন ইয়ের মধ্যে পড়ে না, রাজ্য সরকারের মধ্যে এটা পড়ে না, এটা সরকারের, ফেডারেল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের কাজ। সে তার অডাসিটি দেখিয়েছে, সে বলছে আই ডিড হোয়াট আই এম ফর, এইসব কথাবার্তা বলছে। তো সেখানে এই লালদোমা কিন্তু আবার মেরিল্যান্ডে গিয়ে বিরাট বক্তৃতা দিয়ে আসছে কিন্তু এই যে মিজো দিবসে। এখন আমার কথা হচ্ছে সেই সব জিনিস যেখানে আরাকান আর্মি সদর দপ্তর প্লেটোয়াতে, অ্যান্ড চীন ন্যাশনাল আর্মি ইজ সিরিয়াসলি ইনভলভ উইথ দ্য মিজোস, সেই সব জায়গায় আমি স্টেপিং করার আগে আমাকে জাতিকে এগুলি জানাতে হবে আমি কোথায় আই এম গোয়িং টু স্টেপিং, কি করতে যাচ্ছি, আমার দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছি, আমি আমার পুরা সার্বভৌমত্ব কোথায় ঠেলে দিতে চাচ্ছি আমি। তো এগুলি এখন মানুষের সামনে আসতে হবে, আসলে কিন্তু মানুষ তখন আরো বেশি, আমি তো এই যে যেটা এই প্রশ্নটাই আমি হয়তো মুখোমুখি হলে আমিও করতে পারতাম যে ভাই আপনি কি জানেন এইসব জিনিস, কেন আপনি এইসব জিনিসের মধ্যে, ওয়াই ইউ হ্যাভ বিকাম সো সিরিয়াস, আপনি এটা নিয়ে কেন সিরিয়াস হন, অন্য কাজ করেন, রিপেটেশনটা করেন। বরং রিপেটেশন ব্যাংককে গিয়ে বলা হলো 180 লক্ষ চলে যাবে, 1,80,000 চলে যাবে, আইসা দেখলাম কি উল্টা আরো 1,13,000 অলরেডি ঢুকেছে, এবং জাতিসংঘ চিঠি দিয়েছে RRRC কে টু হ্যাভ দেয়ার অ্যাকোমোডেশন অ্যান্ড তাদের ফুড সাপোর্ট। কি হলো, 1,80,000 চলে যাবে বলে ঘোষণা দিয়ে আসলাম, আর তারপরে ঢুকলো 1,13,000। কারণ এটা ওনার দপ্তব্যের মধ্যে কেন ছিল না, এই প্রশ্নটাও করা উচিত। যে আপনি কথা বলেছেন নেপেডো জেনারেল মেয়ং এবং তার ডেলিগেশন গেছে ব্যাংককে, আসিয়ানে, তাদের তো এখানে অথরিটি, তাদের আপনি বলছেন যে এখানে রাখাইন স্টেটে আরাকান আর্মির এখন ইনফ্লুয়েন্স, দে হ্যাভ এস্টাবলিশ দেয়ার ইনফ্লুয়েন্স, তাইলে এখানে নেপেডোর সাথে কথা বলে এটা হবে না, অবাস্তব একটা কথা আপনি ওখান থেকে ঘোষণা করছেন, তার রিপারকাশন হচ্ছে ওরা ঝাঁটিয়ে পিটিয়ে আরো 1,13,000 আমাদের দেশে এখন ঢুকিয়ে দিয়েছে। তো
তো এটা কি আমার জাতীয় নিরাপত্তা? এটা কি জাতির একটা নিরাপত্তা এনশিওর করছি, নাকি আরো পুশিং দ্য ন্যাশনাল সিকিউরিটি ইনটু দ্য স্টেক ইন এ মোর সিরিয়াস ইয়েতে ফিল্ডে নিয়ে যাচ্ছি? তো এগুলো ইমরান ভাই, আমাদের মানে আলোচনার থেকে যেটা বুঝছি যে কোনো কিছুর কনসিকুয়েন্স চিন্তা না করে, প্রোজ এন্ড কনস চিন্তা না করে একটা হুইমজিক্যাল জিনিসের উপরে তারা দেখা যাচ্ছে যে না, এটা যাচ্ছে। এটাকে এবং এত এত এই লেভেলের, এত বুদ্ধিশুদ্ধি নিয়ে, এত ম্যাচিউরড হয়ে এটা হ্যাঁ, হোমজিক্যাল টোমজিক্যাল আমাদের ইসা, আমি বলবো যে পররাষ্ট্রনীতিটাকে তারা ধর্তব্যের মধ্যেই নিচ্ছে না, তারা নো আমাদের নো 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 নো, আমি পররাষ্ট্রনীতিটাকে আমি একটু আমাকে একটু এলাও করেন। এটা আপনি যদি বলেন যে ধরেন একটা বাচ্চা মানুষ সে না বুঝে সাবুঝে করছে, এটা হঠাৎ করে ফেলছে, নো, ইট ইজ নট দ্যাট। আমরা তো উনাকে কখন ন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথে কখনো ইনভলভ হতে দেখি নাই। এই যে খালিদ ভাই একটু আগে বললেন যেটা, আমরা অনেককেই দেখিনি আমাদের ন্যাশনাল কোন অ্যাফেয়ার্স এর মধ্যে তারা ইনভলভ হতে সিরিয়াসলি, ইফ দে আর সো প্যাট্রিয়ট। আপনি হঠাৎ করে আসলেন এবং হঠাৎ করে এসব কাণ্ড শুরু করছেন, ইট মিনস দ্যাট ইন এ প্ল্যান ওয়ে ইউ ওয়ান্ট টু ডু ইট। মানে প্ল্যান ওয়েতে সবকিছু ধ্বংস করে দেওয়ার একটা কার্যক্রম ধ্বংস হবে চলছে। না হবে, দ্যাট ইজ নট দ্যাট। ইফ আই এম গিভেন দ্য মিশন, জাতিসংঘে আমি ছিলাম, জাতিসংঘে আই ওয়ার্ক ইন ইউএন, ইউএন হ্যাজ গিভেন মি সাম মিশন, ধরেন আমার ডিউটি হচ্ছে টু অ্যাকমপ্লিশ দ্যাট মিশন। আমি সেটা আমার অ্যাকমপ্লিশ করবো, যে আমি পারবো, আমি জানি যে এই কাজটা আমি করতে পারবো। তো আমি আমার মিশন অ্যাকমপ্লিশ করার জন্য যদি আমি এটা করতে চাই, এখন বলা হচ্ছে তাও সরে আসছেন না। উনি এবার বলছেন এটা মানবিক একটা প্যাসেজ, মধ্যখানে করিডোর শব্দটা। সো এটা কে না বুঝবে ভাই, হোয়াট ইজ করিডোর অ্যান্ড হোয়াট ইজ প্যাসেজ? সোজা কথা হলো, যেই লাউ সেই কদু, এটা বুঝেন? লাউকে কদু বলে, এটা বুঝেন তো? বুঝতে পেরেছি। আপনি যদি আমাকে করিডোর এখন প্যাসেজ বলেন, তো আমি তো বুঝবো কি কথা বলতে হুম চাচ্ছেন। হুম 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 হুম। সেটাই। সেটাই সেটাই। খালিদ ভাই, আমরা আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম, আপনি কি অ্যাভেলেবেল আছেন খালিদ ভাই? খালিদ ভাই আমার চিল্লাচিল্লি শুনে চলে গেছেন। না না না, চলে যান নাই, উনি হয়তো কোনো কাজের ভিতর ঢুকে গিয়েছিলেন। না না, খালিদ ভাই, নেটের আমরা তো সমস্যা। নেটের সমস্যা হচ্ছে। খালিদ ভাই, আমরা তো এমদাদ ভাইয়ের কাছ থেকে আমাদের যে নিরাপত্তা বিষয়ক জিনিসটা, করিডোরের কি অবস্থা সেটা শুনছিলাম। আপনি বন্দর মন্ত্রী ছিলেন এবং আপনি বন্দর নিয়ে কাজ করেছেন। খালিদ ভাই, আপনার কাছে আমার এটা আপনি বলতে পারেন যে এটা অফ দ্য ট্র্যাক একটা কোশ্চেন, সেন্ট মার্টিনে কি হচ্ছে সেটা আমরা জানতে পারছি না কেন? বন্দর নিয়ে আলোচনাটা আমাদের অনেক অ্যাক্টিভিস্ট বা অনেকের কারণে বন্দর এবং করিডোর আমরা অনবরত সামনে দেখতে পাচ্ছি, সেন্ট মার্টিনের বিষয়ে কিন্তু কোনো ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি না। সেন্ট মার্টিন নিয়ে কি চলছে খালিদ ভাই, এটা নিয়ে কি আপনার কোনো ধারণা আছে? আমি যতটুকু জেনেছি সেন্ট মার্টিনে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। এবং আপনি জানেন যে সেন্ট মার্টিনে একটি হসপিটাল আছে সেখানকার যে জনগোষ্ঠীর জন্য, বিশ্বজ্জর যে হসপিটাল, সেই হসপিটালেরও কিন্তু ওষুধ এবং চিকিৎসা কিন্তু কার্যক্রম অলমোস্ট বন্ধ হয়ে গেছে। যেইভাবে সারা দেশের কমিউনিটি ক্লিনিকগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, কোনো ওষুধ সরবরাহ করা হচ্ছে না এখন, হুম হুম। যেগুলোতে স্বাস্থ্যসেবা পেত, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং সেখানে খাদ্যের চরম অভাব দেখা দিচ্ছে। মানুষ কিন্তু ওইখান থেকে জীবনের তাড়নায় কিন্তু। খালিদ ভাই, আপনি মিউট হয়ে গেছেন, আপনি আনমিউট করবেন প্লিজ। তো জি। এরকম পর্যায়ে এখানে আছে, মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে। মানবিক বিপর্যয় যদি দেখা দেয় তাহলে তো এটা অন্য উদ্দেশ্য আছে। কারণ দেখেন ওইখানে বাংলাদেশের নৌবাহিনীর একটা ছোট বেস ছিল, আমি জানি না মানে সেই মানে মানে সেটা হচ্ছে আর্মি টার্মসে সেটাকে কি বলে। আমিও একবার সেখানে গিয়েছিলাম এবং সেখানে যে আমাদের যে কোস্টগার্ড এবং নৌবাহিনীর সার্বক্ষণিক টহল সেখানে ছিল, আমি দেখেছি। সেখানে সেই ধরনের তারা হচ্ছে ফ্লিক নিয়ে তারা ওইখানে অবস্থান করে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত এলাকায়। এবং সেখানে নৌবাহিনীর একটা ছোটখাটো একটা টিমও সেখানে আছে। কিন্তু এখন যেটা শুনতে পাচ্ছি যে এখন পুরোপুরি মানে খালিদ ভাই, আপনি আবার মিউট হয়ে গেছেন, আপনার আনমিউট করতে হবে। রেজওয়ানা যেখানে আপনার এই পরিবেশবাদী, আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি এদের অ্যাক্টিভিটিস গুলোকে ফলো করছিলাম। আমি কিন্তু বলেছিলাম যে 2008-এর রাজনীতিতে যারা পরাজিত হয়েছে, যারা যুদ্ধ অপরাধীদের পক্ষ নিয়েছিল, বঙ্গবন্ধু খুনিদের পক্ষ নিয়েছিল, তারা কিন্তু সব জায়গায় পরাজিত হয়ে এখন কিন্তু সামাজিক এই ধরনের প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করছে, নদী, পরিবেশ। আজকে কিন্তু সেটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার। তিনি সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য তিনি এখানে যাতায়াত বন্ধ করে দিলেন এবং
পাশাপাশি সেন্ট মার্টিনকে নিয়ে আমরা যে ধূম্রজাল শুরু হয়েছে, খালেদ ভাই, আপনি অনবরত মিউট হয়ে যাচ্ছেন। সমুদ্রবর্তী এলাকাকে ঘিরে যে ধরনের কথাগুলো আমরা দেশ বিরোধী কথাগুলো শুনতে পাচ্ছি, আমরা এটা প্রতিফলিত কিন্তু আপনার এই প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু বেরিয়ে আসছে। সেন্ট মার্টিনে কি হচ্ছে? সেন্ট মার্টিনে কি হচ্ছে কাউকে জানতে দেওয়া হচ্ছে না। সেন্ট মার্টিনে কি হচ্ছে কাউকে জানতে দেওয়া হচ্ছে না। আমি জানি না এমদাদ ভাই জানে কিনা। আমরা জানতে পারছি না সেন্ট মার্টিনে কি হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ খালেদ ভাই। আমি একটু তাহলে, আপনি যেহেতু বললেন, লিডটা দিয়েছেন, আমি একটু বলবো। প্লিজ, জি প্লিজ প্লিজ। খালেদ ভাই বলি। জি জি। হ্যাঁ, আমাকে গত পরশুদিন একজন সাংবাদিক ফোন করলেন। ফোন করে উনি বললেন যে যে আমি সেন্ট মার্টিনসে, আমি ইয়ের থেকে আসছি, কিন্তু আমাকে নামার পরে আর সামনে যেতে দিচ্ছে না। তো বলছে যে না, এখানে কেন আসছেন? তো আমি যে কারা, এই প্রশ্ন বলে যে আমাকে এখানে যারা আছে সিকিউরিটির, ওরা বলছে না, এখানে আপনার তো যাতায়াত। তো বলে যে আমি তো পারমিশন নিয়ে আসছি। তার পারমিশন দেখালে, এখন কিন্তু আরেকটা জিনিস আছে, ওখানে ন্যাশনাল আইডি দিয়ে আগে অ্যাপ্লাই করতে হয় লোকাল অথরিটির কাছে, ডিসির কাছে সম্ভবত। অ্যাপ্লাই করলে এখানে পারমিশন পাস নিতে হয়, ইস্যু করে জাস্ট অন্যান্য দেশের ওই ভিসার মতো অনেকটা। তো সেটা যদি থাকে তাহলে হি ইজ অর শি ইজ এন্টাইটেল টু গো দেয়ার, এটা সিস্টেমটা করেছে এখন। তো আমি তাকে বলে যে আমি এগুলি সব প্রকিউর করেছি, বাট এগুলি সব দেখালাম, বলে যে না তারপরও। তা আমি জিজ্ঞেস করেন তাহলে কে এটা নিষিদ্ধ করলো, কে নিষেধ করলো, সেই করলো। তা আমি বলে যে আপনি অনলাইনে থেকে আপনি কি চাচ্ছেন যে আমি ওনাদের কাউকে বলি যে ওনাকে অ্যালাউ করেন ভিতরে যেতে? বলে না, আমি আসলে মানুষ যেটা বলছে এখানে যে যে যেতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, এটাকে ফিজিক্যালি আমি আসলে দেখতে আসছি। আসলে ঘটনাটা ঠিক যে এখানে কাউরে ঢুকতে দিচ্ছে না। আমি আমার পাস দেখানোর পরও আমার বলছে। তখন উনি আমাকে টেলিফোনে সে আমার ইয়েতে রেখে ওনারা বলছে, ভাই কে বলছে আপনাদের আমাদের এরকম ভাবে না যেতে দিতে, এটা আমাদের দেশ। উনি ওই সাংবাদিক বলতেছেন। আমি পত্রিকার নামটাও আমার কাছে আছে, ওই নাম্বারও আছে ওনার কাছে। তো তখন উনি বলেন যে ওরা বলছে যে এটা উপরের আদেশ আছে। আজকে সেই ভদ্রলোক আমাকে ফোন করেছেন একটা মন্তব্য নেওয়ার জন্য। উনি বলেন যে আমি ওখানে কিছু লোকের সাথে যতক্ষণ পেরেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি। শিক্ষার মারাত্মক বিপর্যয়। কারণ যখন আয়নায়, সেখানে কিন্তু ওই খালিদ ভাই যেটা বললেন যে ওখানে যে হোটেল টোটেল বা এরা এই ট্যুরিজম রিলেটেড ইয়ে করে মানুষের জীবিকা নির্বাহ হয়, এগুলি সব বন্ধ। কোনো লোকের যাতায়াত নাই, তাদের কোনো আয় নাই, কিচ্ছু নাই। তারপরে বলে যে এখানে যারা এই পড়ালেখা টড়ালেখা করতো, মা বাবা সাপোর্ট দিতে পারছে না। দেখেন এটা একটা মানবিক কি বিপর্যয়। যেহেতু তাদের আয় নাই, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, বই কিনা বা ওখানে যাওয়া, সেগুলো যেমন বন্ধ হচ্ছে, একইভাবে মানুষের এই যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র কিনবে বা সাপ্লাই হবে, সরবরাহ হবে, এগুলোর ওপর আঘাত আসছে। তো আমি ওনাকে বললাম যে এক কাজ করেন, আপনি আপনার রিপোর্টে লেখেন যদি পরিবেশের জন্য এটাকে পরিবেশ রক্ষায়, তো ঢাকা শহর তো বা পৃথিবীতে সবচাইতে এখন দূষিত, পরিবেশ দূষিত ঢাকা শহরের সব মানুষকে তাইলে একটা প্রস্তাব দেন, আপনার পত্রিকা লেখেন, হেডিং করেন, ঢাকা শহরে সব মানুষকে বের করে দেন। এটা যতক্ষণ পর্যন্ত ঢাকা শহর পরিবেশ সম্মত না হবে, কোনো মানুষ ঢাকা শহরে ঢুকতে পারবে না। বলেন এটার মধ্যে অযৌক্তিক কিছু আছে কিনা বলেন? আমি যে কথাটা একদম সঠিক, সঠিক ঢাকা বিশ্লেষণ। শহরে সব মানুষকে বের করে দেওয়ার একটা প্রস্তাবনা দেন। অথবা চট্টগ্রাম তো আছে, চট্টগ্রামেও কম পরিবেশ হচ্ছে না, যে আমাদের খাল নালা বিলগুলি সবগুলিতে আপনার সলিথিনে ভরে গেছে, খাল কাটা চলতেছে। তাইলে যতদিন পর্যন্ত এই নালা নর্দমা পলিথিন মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা সবাই পার্বত্য চট্টগ্রামের দিকে চলে যাব। যতক্ষণ উনি বলবেন যে আমাদের পরিবেশ উপদেষ্টা বলবেন যে চট্টগ্রাম এখন বসবাসের যোগ্য, তাহলে আমরা সেই আসবো। লেখেন, ওইভাবে লেখেন না কেন? আপনি লিখবেন আপনার, বলে আমি তাইলে আজকে এইভাবে লিখতেছি, সম্ভবত কালকে তার পত্রিকা মেইন, আমাদের ওয়ান অফ দ্য মেইন স্ট্রিম প্রিন্ট মিডিয়ার পত্রিকা। তো বললো, তো এই হলো ওখানের পরিস্থিতি, পরিবেশ। এটা এখন খালিদ ভাইকে আপনি জিজ্ঞেস করতেছেন, আসলে খালিদ ভাই তো এখন এটা এই এই অতি সম্প্রতি এই ঘটনাগুলি ঘটছে। আসলে এগুলি সাধারণ মানুষ বলছে, সেখানে যে মাছ টাছ ধরতো মানুষের, ওটা মাছ ধরাধরি বন্ধ। যারা জেলে জীবন ছিল, তারাও এখন কষ্টে পড়ে গেছে। কেউ কেউ পারলে চলে আসতেছে হয়তো কক্সবাজার দিকে শিফট করে পরিবার পরিজন নিয়ে। বাট ওখানের অবস্থাটা একেবারেই বলবো যে ইনটলারেবল। মানুষের সহ্যের একটা সীমা ছাড়িয়ে গেছে এখানে। আমি জানি না কোনো মানুষ সেখানে যারা মননশীল মানুষরা আছে, সচেতন মানুষরা আছে,
এই গরিব মানুষগুলোর, এই জেলেগুলোর, বা যারা ওখানে টুকটাক এটা সেটা ট্যুরিজমের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করতো, তাদের পক্ষে কথা বলার কেন কেন কোনো মানুষ ওখানে নাই? আমি জানি না এটা তাদের বিবেক কি তাড়না করছে না তাদেরকে, ওয়াই দেয়ার কনসার্নস ইজ নট বাইটিং দেম। আমি জানি না, এটা হয়তো হবে, এটা হবে হয়তো। খালেদ ভাই এবং ইমদাদ ভাই, আমরা আলোচনার একদম শেষ দিকে। খালেদ ভাই, আপনাকে আমি দুটা জিনিস জানি, আপনার মতামত জানতে চাইবো। সেটা হচ্ছে, সচিবালয়ে আমরা এই মুহূর্তে একটা অস্থিরতা দেখতে পাচ্ছি এবং প্রাথমিক শিক্ষকদেরও এক ধরনের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। সচিবালয়ে একটা নজিরবিহীন কাজ করার চেষ্টা করা হচ্ছে। সচিবালয়ে তাদের তো একটা প্রজ্ঞাপনই জারি করার মতন করা হয়েছে 2025 অধ্যাদেশ নামে। তারা সরকারি চাকরিতে থাকলে কি কি করলে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে বা শাস্তি দেওয়া যাবে, এরকম কোনো কিছু। এবং প্রাথমিক শিক্ষকরা অনেকদিন ধরে তাদের বিভিন্ন পাওনাদি পাওয়ার জন্য তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই ধরনের অস্থিরতা, এই যে একের পর এক অস্থিরতা গার্মেন্টস শিল্পে, সচিবালয়ে, তারপরে প্রাথমিক শিক্ষক, এরকম আমরা নানা সেক্টরে নানা অস্থিরতা দেখে যাচ্ছি। এগুলোকে সরকার কোনোভাবে কেন অ্যাড্রেস করতে পারছে না? এটা কি শুধু রাজনৈতিক সরকার না থাকার কারণে, না সদিচ্ছারও অভাব বলে আপনি মনে করছেন? খালিদ ভাই, আপনি আনমিউট করবেন এবং বলবেন। বুঝতেছি না, আমার এখানে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি খালিদ ভাই, কিন্তু আপনি আবার আনমিউট করতে হবে। আপনাকে মিউট করে মিউট দেখা যাচ্ছে। হয়ে যাচ্ছে, আনমিউট হ্যাঁ, হয়ে হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা, এটা অটো হয়ে যাচ্ছে বোধহয়। অটো অটো হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। এখন ঠিক আছে খালেদ ভাই, এখন ঠিক এখন আছে, এখন ঠিক তো আছে। বলেন। যেটা হচ্ছে, আপনি যেটা এটা তো আসলে দখলদার সরকার। আমি একটা কথা বলেছি পূর্বের আলোচনায়। খালিদ ভাই, আবার আপনি মিউট। আবার মিউট হয়ে গেছেন, কি হচ্ছে? ঠিক হুম, আছে। না না না, ঠিক অটো নাই। হয়ে যাচ্ছে, অটো হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে বলে মনে হচ্ছে। নাই না, নাই, আবার আবার না, মিউট। ঠিক নেই। তা আপনি বলে দেন, উত্তর দেন। খালিদ ভাই বলতে পারলে ভালো হতো। আচ্ছা। আমরা যেটা বলছি আর কি, যে হ্যাঁ, খালিদ ভাই আপনি কি, না, খালিদ ভাই অনবরতই মিউট হয়ে সমস্যা, যাচ্ছেন। টেকনিক্যাল সমস্যা হচ্ছে এখানে। হুম, হুম। অটো অটো আমি জানি না। এখন এখন ঠিক আছে খালেদ ভাই, ঠিক আছে, এখন না, ঠিক এটা আছে। মানে মিউট খালেদ হচ্ছে ভাই আবার। এখন ঠিক আছে, এখন এখন বলেন, এখন ঠিক আছে। হ্যাঁ, সচিবালয়ের বিষয়টা দেখেন, এই দখলদার এদের তো মোটিভটা বুঝে ফেলেছে। এখন দেখেন যে যারা ডেভেলপমেন্টের ওয়ার্ক দেয়, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করে, তাদেরও বন্ধ করে। আমি দেখলাম একজন ওই যে কিশোর গ্যাংয়ের একজন নেতা, তিনি বললেন যে সচিবালয়ে কর্মকর্তা এবং কর্মচারীদের বিকল্প নাকি আছে, দরকার হলে তাদেরকে সেখানে বসিয়ে দেওয়া হবে। তো একইভাবে বলা হচ্ছে সেনা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বলা হচ্ছে, বেসামরিক আমলাদের বিরুদ্ধে, সামরিক আমলাদের বিরুদ্ধে বলা হচ্ছে। আমরা যারা রাজনীতি করতেছি। মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছেন খালেদ ভাই, মিউট। খালেদ ভাই মিউট হয়ে গেছেন, খালেদ ভাই মিউট হয়ে গেছেন। খালিদ ভাই মিউট হয়ে গেছেন। আমরা খালিদ ভাই যেটা বলছিলেন আর কি, কিশোর, হ্যাঁ, এখন খালিদ ভাই ফেরত এসে, না, না, কোনো একটা সেটিং এর সমস্যা হচ্ছে, যে কারণে খালিদ ভাই অনবরত মিউট হয়ে যাচ্ছে। ইমদাদ ভাই, আপনার যদি এই বিষয়ে একটু কিছু বলতে পারেন। না, এটা এটা তো ধরেন একদম স্পষ্ট একটা, এটা প্রশাসনিক অযোগ্যতা আমি বলবো। একটা, যেমন আপনি জানেন এটার অর্থনৈতিক কি আপনার ফলশ্রুতি কি হয়েছে। আপনি এনবিআর এর কাজ না হওয়াতে গত কয়েকদিনে আপনার টোটালি চট্টগ্রাম বন্দরে যে জাহাজ জট, চট্টগ্রাম বন্দরে জাহাজ জট, আপনি পুরোপুরি মাদার ভেসেল থেকে শুরু করে 17টা শুধু আপনার কন্টেইনার বাহিত জাহাজ চট্টগ্রাম বন্দরে অপেক্ষায় আছে এগুলো আনলোড হওয়ার জন্য। আপনি চিন্তা করেন, একটা মাদার ভেসেলকে, খালেদ ভাই বিয়ার মি আউট, উইল বিয়ার মি আউট, একটা $20,000 তাকে জরিমানা গুনতে হয় পার ডে, তার ডিলের জন্য তাকে টাকা দিতে হয়। তো এই যে টাকা, এগুলো আলটিমেটলি কনজিউমারদের কাঁধের উপরে এসে পড়বে। তো দেশের অর্থনীতির উপরে এই যে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই যে অশান্তি, এই যে ওখানে সচিবালয়ে বিশৃঙ্খলা, এটা পুরো জাতিকে কিন্তু এটার মাসুল দিতে হবে। তো সেটা হচ্ছে, আসলে আমি বলবো যে এটা অযোগ্যতার একটা আরো একটা লক্ষণ। যা নাহলে সচিবালয় কি করে বন্ধ হয়ে যায়? মানুষ কর্মবিরতি নিচ্ছে একদিনের পর একদিন। যারা এটা দায়িত্বে আছেন তারা তো জানেন যে এটার ফলশ্রুতি কি হচ্ছে। চট্টগ্রাম বন্দর এখন অচল অবস্থায় আছে। আপনার মানুষের যারা ব্যবসা বাণিজ্য অচল হয়ে গেছে, কাস্টমস, রেভিনিউ বা এখানে ট্যাক্স, সবগুলো কাজ এখন কিন্তু স্থবির হয়ে বসে আছে।
এটাই হচ্ছে ফলশ্রুতি, এটাই হচ্ছে মাসুল। খালেদ ভাই এবং এমদাদ ভাই, আমরা তো প্রোগ্রামের একদম শেষ দিকে, আপনারা যদি এক লাইনে বলতে চান যে এই মুহূর্তে দেশের মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আপনাদের এই বিষয়ে কোনো, আপনার নিরাপত্তা বিশ্লেষকের দৃষ্টিতে এবং আপনার রাজনৈতিক ব্যক্তিত্বের দৃষ্টিতে কোনো পরামর্শ আছে কিনা এক লাইনে বলবেন, আমরা অনুষ্ঠানের একদম খালেদ শেষে। ভাই বলুন, খালেদ ভাই বলতে পারেন, এখন আনমিউট আছেন, খালেদ ভাই এখন বলতে পারবেন। দেশের মানুষকে দায়িত্ব পালন করতে হবে। বঙ্গবন্ধু বলে তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। দেশের 18 কোটি মানুষকে এখন কোন নেতার বিষয় না, সবার দায়িত্ব আছে 30 লক্ষ শহীদ, লক্ষ লক্ষ মা বোনের যে আত্মত্যাগের প্রতি সম্মান শ্রদ্ধা জানানো। আমি মনে প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে এই দখলদার, এই মুক্তিযুদ্ধ বিরোধী সেকুলারিজমের বিরুদ্ধে যারা একটা ধর্মান্ধতার যে একটা সমাজ ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে এবং যারা আমাদের মুক্তিযুদ্ধকে ক্ষতিগ্রস্ত করছে, বঙ্গবন্ধুকে অপমানিত করছে, এই অপমানের প্রতিশোধ নেওয়ার দায়িত্ব প্রত্যেকটা জনগোষ্ঠী। আমি মনে করি এটা কোনো নেতা না, প্রত্যেকজনই একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে বের হয়ে আসা উচিত এখন। এমদাদ ভাই আপনি বলবেন। আমি একদম স্পষ্ট করে বলি, বঙ্গবন্ধু, বাংলাদেশের সার্বভৌম, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় সঙ্গীত, এসব ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। জাতি হিসেবে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই এটার ব্যাপারে। হাজার বছরের সংগ্রামের ফসল হচ্ছে বঙ্গবন্ধু, হাজার বছরের সংগ্রামের ফসল হচ্ছে আমাদের স্বাধীনতা, হাজার বছরের সংগ্রামের ফসল হচ্ছে আমাদের সংবিধান, আমাদের জাতীয় পতাকা। এমদাদ ভাই এবং খালিদ ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্ক্রিনের বাইরে হয়তো একটু কথা বলবো, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এবং এমদাদ ভাই এবং খালিদ ভাই দুজনেই এত ভালো বলেন, আমি বারবার বলছি যে আমি মুগ্ধ হয়ে শুনেছি। স্ক্রিনের বাইরেও আমার শোনার একটু ইচ্ছা আছে। যারা এই অনুষ্ঠান দেখলেন বা রেকর্ডেড ভার্সন দেখবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সকলে সতর্ক থাকুন, নিরাপদে থাকুন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থাকুন। আমরা জয় বাংলা বলতে বলতে এখন বাড়ি যাব। জয় বাংলা।